প্রিয় দর্শক, সবাইকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই বেলা শেষের আজকের এই আয়োজনে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি এলিনা। দর্শক, আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন উন্নয়ন ও সমাজকর্মী প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম। কথা বলবো তার সাথে। শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ। এসএটিপির সঙ্গে সম্পৃক্ত সকলকে আমার পক্ষে, টিএমএসএস এর পক্ষে আমি ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। আমরা যেটা জানি যে আপনি ঠ্যাঙ্গাপাড়া মহিলা সবুজ সংঘ কাজ করছেন, টিএমএসএস সংক্ষেপে, যেটা আমরা বহুল পরিচিত, সবাই জানে। এর সাথে কাজ করছেন। আপনার এই যে দীর্ঘ পথ চলা, এর সাথে এই পথ পরিক্রমা সম্পর্কে একটু জানতে চাই। দেখুন, আমি যখন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়াতে লেকচারার হিসেবে কাজে যোগদান করি, যোগদানের পরেই আমার জীবনের তাগিদ থেকে, কারণ আমার জীবনের একটা বিচিত্র পরিবর্তন, এটা অনেকেই জানে। তো সেই পরিবর্তনটা যেভাবে হয়েছে এটা আরো খারাপ ভাবে হইতে পারত। এটা আমার জীবনের জন্য একদম সাংঘাতিক রূপে জীবন হানিকর হতে পারত। তো সেইটা যেহেতু হয় নাই, আর এটা পূর্বেই আমি নিয়ত করেছিলাম, আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে আমি যদি বেঁচে যাই তাহলে আমি মানব সেবাতে নিজকে উৎসর্গ করব। তো তারপরে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে চাকরি করার সময় আপনার জীবনের সেই দুর্ঘটনাটি হয়তো কেউ কেউ আমরা জানি, কেউ কেউ জানি না, তো সেই সময়ের কথা একটু জানতে চাই। না, জীবনের সেই দুর্ঘটনা মানে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি ছেলে হিসেবে, এবং আমার ফিজিক্যাল কম্বিনেশনে আপনার মেল ফ্যামিলির ইন্টারাকশন ছিল। তো সেখান থেকে একটা সাংঘাতিক ধরনের টিউমার পেটে হয়েছিল। এটা ডাক্তারদের কাছে খুবই মারাত্মক বলে প্রতীয়মান ছিল। তখন অবশ্য ডায়াগনস্টিক এভাবে তো ডেভেলপ ছিল না। তাদের অনেকটা ইমেজিন, তারা বলেছিল যে এটা কিছুতেই এটা সার্ভাইভ করা যাবে না। তো সেইটাই হলো আমার দুর্ঘটনা, বা বেঁচে গেছি আমি সেভাবে। তো তখনই আমার প্রতিশ্রুতি ছিল আমি বেঁচে গেলে মানুষের সেবা করব, কারণ আমি নিজে চোখে দেখেছি মেয়েদের কি দুরবস্থা। আমার মায়ের, আমার বড় আম্মা, আমার মা যেহেতু বিধবা ছিলেন, শিশু অবস্থা আমার পিতা মারা গেছিল। তো সেজন্যই আমার ছিল যে আমি যদি বেঁচে যাই আমার জীবনটা সম্পূর্ণরূপে উৎসর্গ করব মানুষের জন্য। তো সেখানে আমি যখন সরকারি চাকরি পাইলাম, ভালো অ্যাট্রাকটিভ চাকরি এবং অত্যন্ত সম্মান, তো তখনই আমি চিন্তা করলাম যে না, আমার তো প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। তো প্রতিশ্রুতি রক্ষা কল্পেই আমি বিভিন্ন অপশন খুঁজে খুঁজে দেখছিলাম। তার মধ্যে যে অপশন পেলাম সেটা হলো যে ওই ঠ্যাঙ্গামারা, বাগোপাড়া, গোকুল, মহাস্থান, এই অঞ্চলের মহিলারা, তারা আপনার একটা উদ্যোগ, হতদরিদ্র মহিলা, বিশেষ করে নির্যাতিত নিপীড়িত মহিলারাই তো আপনার তাদের সার্ভাইভাল, তাদের ওয়েলবিংস এর জন্য বিভিন্ন চেষ্টা করে। তো তাদের এই উদ্যোগ, মুষ্টি চাল ফকন্নিরা, গৃহকর্মীরা, তারা একটু একটু করে এক মুষ্টি করে চাল তুলে কিছু তারা ভক্ষণ করত আর কিছু সঞ্চয় করত। এই দিয়ে তাদের মধ্যে অর্থনৈতিক কার্যক্রম করত। বর্তমান ক্যাশ মাইক্রো ক্রেডিটে যেরকম হয়, তখন তারা ওই আপনার হলো কাইন্ডস মাইক্রো ক্রেডিট, মানে চাল দিয়ে এটা মানুষের মধ্যে দিত, এবং এইটা নিয়ে তাদের কর্মসংস্থান এবং তাদের অনেক অদম্য উৎসাহ ছিল যে আমরা সার্ভাইভ করবই, কারণ সাংঘাতিক ভাবে, অমানসিক ভাবে তারা, মানে মানবেতর ভাবে তারা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল। তো তাদের এই উদ্যোগকে আমি তখন খুঁজে পেলাম এবং হাতে নিয়ে, এটা কোনো ফর্মালিটিস ছিল না, রুলস এন্ড রেগুলেশন ছিল না, লিগ্যাল কোনো স্ট্যাটাস ছিল না, তো সবগুলো আমি করলাম। পরে বর্তমানে এটার সকল লিগ্যাল স্ট্যাটাস এবং সারা বাংলাদেশে এই টিএমএসএস, ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ, দেখবেন বিভিন্ন জায়গায় টিএমএসএস এর সাইনবোর্ড, প্রায় 1000 অফিস আছে। এই আমাদের 50 লক্ষ পরিবারের সঙ্গে আমাদের সম্পৃক্ততা আছে।
আমাদের 1 লক্ষাধিক সমিতি আছে। তো আমরা তাদের সঙ্গে ডেভেলপমেন্টের কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট, ক্ষুদ্র ঋণ আমরা করি, কিন্তু সবচেয়ে এমফেসাইজ হলো হেলথ অ্যান্ড এডুকেশন, আর তার সঙ্গে ক্ষুদ্র ঋণ। তো সেটাকে আমরা বলি হেলথ এডুকেশন এন্ড মাইক্রো ফাইন্যান্স। এই কম্প্রিহেন্সিভলি এইভাবেই পথ চলতে চলতে আজকের এই সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো। আমরা আপনার এই সফলতার গল্প আরো শুনবো, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বেলা শেষের এই আয়োজনে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাই, সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে যাব আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে। আবারও ফিরে এলাম এবং যেটা বলছিলাম যে সারা বাংলাদেশেই আমাদের সমিতি এবং আমাদের বিচরণ করতে হয়, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে। আপনাদের এই উদ্দেশ্য সফলের ক্ষেত্রে আপনার দৃষ্টিতে কি অন্তরায়গুলো আপনি চোখে পড়ে? অন্তরায় প্রধানত হলো সামাজিক যে দৃষ্টিভঙ্গি, সামাজিক আপনার সমাজ ব্যবস্থাপনা। এই সমাজ ব্যবস্থাপনায় নারীদেরকে আপনার সামনে বা নারীদেরকে খুবই অহম্বোধের জায়গায় নিয়ে যাওয়া, কারণ সমাজ তো নিয়ন্ত্রণ করছে মূলত পুরুষ মানুষ। যদিও আমাদের দেশ চালাচ্ছে, আমাদের পার্লামেন্ট চালাচ্ছে মহিলা, কিন্তু সমাজে এখনো কর্তৃত্ব করছে পুরুষ। তো এই পুরুষের যে মানসিক অবস্থা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের যে বিষয়টি, যে নারী পুরুষ এটা সমান, এমনকি নারীদেরই কিন্তু উন্নয়নে, পরিবার গঠনে বেশি অবদান, সন্তান প্রতিপালনে, সর্বক্ষেত্রে সহিষ্ণুতা দিক দিয়ে, সাশ্রয়িতার দিক দিয়ে নারীদের অবদান বেশি। কৃষি কাজ বলেন, ফ্যামিলি প্ল্যানিং বলেন, যে কোনো বড় বড় জাতীয় বড় বড় যে অর্জন, এই অর্জনের পেছনে নারীর ভূমিকা বেশি। ক্ষুদ্র ঋণ এটা কিন্তু নারীদের দিয়ে না করলে সফল হতো না। এক সময় কোঅপারেটিভ হয়েছে, তখন কিন্তু পুরুষদের দিয়ে করা হয়েছিল। তখন কোঅপারেটিভ কিন্তু এই ক্ষুদ্র ঋণ আমরা যেগুলো করছি সেটা যত সফল, এইভাবে সফল ছিল না। এর পিছনে হলো নারী। তো এই নারীকে, কৃষক নারীকে, ব্যবসায়ী নারীকে, ক্ষুদ্র উদ্যোক্তা নারীকে, শিল্পপতি নারীকে, এই নারীকে যেভাবে মূল্যায়ন করা দরকার এই সমাজ, এই রাষ্ট্র, এই জাতি আমার দৃষ্টিতে সেভাবে করছে না। যেমন অ্যাজ ফর এক্সাম্পল একটা কংক্রিট উদাহরণ আপনাকে দেই। আমি একটা রিসাইকেলিং পেপার মিল করেছি, যেটা টোকাইরা, পথকলিরা আপনার বিভিন্ন আবর্জনা নিয়ে এসে সেটা দিয়ে একদম ভালো পেপার হয়, মিডিয়া পেপার, নিউজ পেপার, খবরের কাগজের পেপারগুলো এটা তৈরি হয়। তো এইখানে একটু গ্যাসের লোড বৃদ্ধি দরকার। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নারী উদ্যোক্তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে আপনার হলো প্রত্যন্ত অঞ্চলে এবং বঞ্চিত অঞ্চলের প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে, শিল্পকে, শ্রম ঘনকে অগ্রাধিকার দেওয়া হবে, রিসাইকেলিংকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে যেখানে গ্যাস সাশ্রয়ী মেকানিজম, ইজিপি, মানে আপনার হিট থেকে আমরা আবার জেনারেট করতেছি, তো এগুলো সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান, কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না। এই প্রায় 15,000 পরোক্ষ প্রত্যক্ষভাবে 15,000 শ্রমিক পথকলি তারা দিশাহারা হয়ে গেছে। আচ্ছা, আমরা বিব্বহল হয়ে পড়েছি যে এদের এই মালামালগুলো যেভাবে আমরা নেওয়ার জন্য পরিকল্পনা করেছি এটা হচ্ছে না। সামান্য গ্যাসের লোড বৃদ্ধি হবে। তো এটা নারী উদ্যোক্তা, প্রাইম মিনিস্টারের কিন্তু এটা যথেষ্ট আগ্রহ, উনি এটা করছেন, কিন্তু আমাদের সিস্টেম, মেকানিজম, ব্যুরোক্রেসি, আমাদের আপনার হলো যারা বড় তাদেরকেই প্রাধান্য দেওয়া, যারা কিছু ব্যয় বিধান করতে পারে তাদের প্রতি প্রাধান্য দেওয়া। হ্যাঁ, এই অন্তরায়গুলো তো আমরা দেখতে পাই এবং আমাদের প্রত্যাশা এই অন্তরায় খুব অল্প সময়ে কাটিয়ে উঠবেন। আমরা আরো কথা বলবো, জানবো অনেক কিছু। ছোট্ট আরো একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট আরো একটা বিরতি, কিছুক্ষণে আবার ফিরে আসবো, সাথে থাকুন।
প্রিয় দর্শক, বেলা শেষের এই আয়োজনে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাই, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে যাব আমাদের আলোচনায়, আবারও ফিরে এলাম। এবার একটু জানতে চাইবো যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে আছি, আরো উন্নতি করার ক্ষেত্রে আর কি কি করা প্রয়োজন আপনার কি? আমরা এই নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা রিকগনাইজ, তো আমরা মধ্যম আয়ের দেশ, তারপরে উচ্চ আয়ের দেশ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা অতি সত্বর 21 লাগবে না, তার আগে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে যাব। মাননীয় প্রধানমন্ত্রীর এই উক্তি এবং তার এই পরিকল্পনা, তার এই স্বপ্ন, এইটাকে পূরণ করার জন্য আপনার হলো ডিসেন্ট্রালাইজ দরকার। যেমন ঢাকাকে এমন ভাবে, এই যে আজকে এক জায়গায় একটা গল্প হলো একটা মিটিং এ, যে ঈদের কয়দিন আমরা খুব ঢাকাকে উপভোগ করেছি, মানুষ ছিল না। তো এই ঢাকায় মানুষ আসতে বাধ্য হচ্ছে, যার ফলে ঢাকাবাসীও অস্বস্তি বোধ করছেন। তো ঢাকা থেকে আপনার অনেক বড় বড় শিল্প কারখানা, শ্রম ঘন বিষয়গুলো, সেগুলো যদি বিকেন্দ্রীকরণ করা যায়, এখানকার অনেক প্রতিষ্ঠান বিভিন্ন অঞ্চলে দেওয়া দরকার, দিয়ে মানুষের মধ্যে ক্ষমতারও বিকেন্দ্রীকরণ করা দরকার। তখন এদেশ অতি সত্বর উন্নত দেশে পরিণত হবে। আর নারীদের যে বলছি যে নারীরা বঞ্চনার শিকার, পদ্ধতির শিকার, ধর্মের কুসংস্কারের শিকার, এগুলোর থেকে নারী উঠে আসবে, কারণ নারীর শিক্ষার হার বাড়তেছে এবং বিপুল হারে নারীরা শিক্ষা গ্রহণ করছে। এই নারীরা যখন আপনার স্টিয়ারিং ধরবে, নারীরা যখন বড় বড় আমলা হবে, তখন তারাই বুঝবে যে নারীদের কি দুঃখ ছিল। যেমন আমি বুঝেছি যে পুরুষ থেকে নারী হওয়ার সঙ্গে সঙ্গে কোন আসমান থেকে কোন জমিনে পড়ে গেলাম, এইটা তো যারা স্বাভাবিক নারী তারা বোঝে না। কারণ এই উপলব্ধিটা আমার কাছেই ভালো হয়েছে। একজন মানুষের যে দুটি রূপ, পুরুষ এবং নারী, এর দুটি অনুভবই আপনার ভেতরে শুধুমাত্র পুরুষ আর নারী হওয়ার কারণে মানবিক অন্য গুণাবলী বৃদ্ধি পেয়েছে, তারপরেও শুধু সেক্স জনিত কারণে আপনার সমাজে তার পিছে বসতে হয়, পিঁড়েতে বসতে হয়, মাদুরে বসতে হয়, সোফাতে নয়, সোফাতে ছেলেরা বসুক। এই যে গ্রামের কথাবার্তাগুলো, এগুলোই তো নারীদেরকে সামনে নিয়ে যেতে অন্তরায়। তবে শিক্ষা গ্রহণ যেভাবে হচ্ছে, এরা যখন সমাজের চালিকা শক্তি হিসেবে আসবে, তখন আমাদের নারীর এই দুরবস্থা বা নারীর এই হতাশা থাকবে না। দুরবস্থা এখন আর নাই। আসলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং এই অগ্রগতির ধারা অব্যাহত থাকবে। এবং এই অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে আপনার কি পরিকল্পনা আছে? যদি কেউ বগুড়া যান তো বগুড়া দেখবেন। বগুড়া আমাদের যেহেতু সহজে জায়গা জমি ইত্যাদি এবং মানুষের আস্থা, প্রথমত তো আমাদের উন্নয়ন করতে গেলে মানুষ বিশ্বাস করতে হবে যে আমি উন্নয়ন করব, আমি যা কথা বলবো মানুষের জন্য কাজ করব। তো এই আস্থাটা হয়েছে জন্য আপনার দেখবেন যে সমস্ত বগুড়ার মানুষ আর বেকার নাই ওইভাবে, এবং একদম সাংঘাতিক ভাবে দেখলেই বোঝা যায় যে ব্যাপক উন্নয়ন। তো এইভাবে সমগ্র দেশের 64টা জেলায় আমরা আমাদের 28টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই 28টা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 16টাই বগুড়ায়। তো এগুলো অন্য অন্য জেলাতেও আমরা এইভাবে করব, ফলে মানুষের কম্প্রিহেন্সিভলি কর্মসংস্থান, বিনোদনের ব্যবস্থা, আপনার সবকিছু। নারীদের মার্কেট আছে বগুড়াতে, মহিলা মার্কেট, তো এটা। এবং বগুড়াতে একটা ইউনিভার্সিটি, যেটা আপনার বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার, শিক্ষা বান্ধব সরকার, সেটা আমরা হাইকোর্টের রায় পাওয়ার পরে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এটাতে আর আপিল করবে না। এটা তো আমাদের জন্য সরকারের পক্ষ থেকে বড় একটা তো যথেষ্ট পরিমাণে কাজ হয়েছে। এরকম সারা বাংলাদেশ সব জেলায় করতে চাই। আচ্ছা আচ্ছা। এবং বগুড়াতে নারীদের জিজ্ঞেস করলে বুঝবেন যে তাদের এখন অনেক ভালো অবস্থা, তারা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাদের
স্বাচ্ছন্দ্য অনেক, যখন ইচ্ছা তখন যেখানে সেখানে চলাচল করতে পারে। করছে। আমার আরেকটি বিষয় জানার ছিল, সেটি হচ্ছে সারা দেশকে ঘিরে আপনার ভবিষ্যতে আর কি পরিকল্পনা আছে? সারা দেশকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা নারীদেরকে নেতৃত্বে নিয়ে আসা, আচ্ছা, সমাজের চালিকা শক্তি হিসেবে যেন নারীরা আসে, হাস্যোজ্জ্বল মহিলা সমাজ, এটাই হলো আমাদের সংগঠনের ভীষণ। তো এই নারীরা যেন একদম কোনো অশান্তি নাই, তাদের চোখে মুখে শান্তির প্রবাহ বয়ে যাচ্ছে, শান্তির হিল্লোল বইয়া যাচ্ছে, এই জিনিসটা এটাই দেখতে আপনার দেখতে আসলে চাই। প্রত্যাশা প্রত্যাশা। সবসময়। আমাদেরও সেই প্রত্যাশা, আপনার প্রত্যাশার সাথে আমরাও একাত্ম। খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন। এসএ টিভি এবং আপনাদের এর সঙ্গে জড়িত সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বেলা শেষে। দেখা হবে আগামীর আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় এসএ টিভির সাথেই থাকুন।